বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্তে অনেক মানুষকে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে। দরিদ্র অসহায় পরিবারকে আমরা দেখছি যে দুই সীমানার মাঝখানে আপনার অপেক্ষা করছে। এটা অত্যন্ত একটা করুণ পরিস্থিতি। কিন্তু আমরা কি চিন্তা করে দেখেছি এই পরিস্থিতিটার জন্য আসলে কারা দায়ী, কে দায়ী? দেখুন, প্রথম একটা কথা হলো যে এই মানুষগুলি কারা? এরা কি বাংলাদেশি? এরা কি ভারতীয়? ভারতের সরকার বিভিন্ন সময় বলেছে এরা বাংলাদেশি। ভারত যেটা করে, বাংলাদেশ থেকে যেসব হিন্দু চলে যায় ভারতে, তাদেরকে কষ্টে সৃষ্টে সহ্য করে, কিন্তু মুসলমান গুলাকে নিয়ে তাদের মাঝে মাঝে তারা আর সেগুলা সহ্য করতে চায় না। সহ্য করে, এখন পর্যন্ত তো যে সেভাবে পুশ ইন করে নাই, পুশ ইন খেলাধুলাই চলছে, কিন্তু দরিদ্র মানুষের কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই মানুষগুলো বাংলাদেশি, এইটা বাংলাদেশ সরকারের বাংলাদেশের কোনো কোনো সরকার এই পর্যন্ত স্বীকার করে নাই। তারা নানান সরকারি কথাবার্তা বলে যে চেক করতে হবে, পাসপোর্ট দেখতে হবে, জন্মস্থান কোথায় দেখতে হবে, কিন্তু মোটা দাগে আমরা যেটা জানি, আমি একটু বেশি জানি কারণ আমি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়ার ডেস্ক যেটা, এটাতে আমি অনেকদিন কাজ করেছি। মোটা দাগে বলা যায় যে এরা বাংলাদেশি। এবার কিন্তু বিএনপি সরকার বলেছে যে বাংলাদেশি হলে তারা ফেরত নিবে। এটা অন্তত এক ধরনের আমি বলবো যে বাংলাদেশের তরফ থেকে সবচেয়ে দায়িত্বশীল কথা বলা যাবে। এর আগে কিন্তু আমরা কোনো সরকার, আওয়ামী লীগ, বিএনপি, কোনো সরকারের সময় আমরা স্বীকারই করি নাই যে এগুলো বাংলাদেশি নাগরিক। আপনাদের মনে আছে কি না 1994-95 সালের দিকে যখন আমাদের একজন খুব চৌকস পররাষ্ট্র সচিব ছিলেন মুস্তাফিজুর রহমান, আমার এখনো মনে আছে, আমি শুনেছি উনি বিবিসিতে সাক্ষাৎকার দিলে এই কথাই বলতেন যে যেখানে ভারতের এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সমান সমান, অর্থাৎ দুই দেশেরই অর্থনীতি একই রকম, সেখানে বাংলাদেশ থেকে মানুষ ভারতে যাবে এটা ঠিক যুক্তিযুক্ত না। হ্যাঁ, কথাটা তো ঠিক, এটা যুক্তিযুক্ত না, কিন্তু তারপরেও কিন্তু সত্য কথা হলো যে কিছু মানুষ যায়, অনেক মানুষ যায়, এবং শুধু যে হিন্দুরা যায় তা না, মুসলমানরাও যায়। কত বাংলাদেশে আপনার ভূমিহীন মানুষ আছে, হ্যাঁ, নদী ভাঙ্গন থেকে উৎখাত হওয়া মানুষ আছে। এছাড়াও বিভিন্ন ধরনের সংযোগের কারণে কিন্তু মানুষ যায়, দরিদ্র মানুষ। এই মানুষগুলিকে ভারতের হিন্দুরাই কিন্তু আবার বাসা বাড়িতে চাকরি দেয়, যেটা আমরা ইদানিং দেখেছি। চিন্তা করেন, ভারত থেকে যদি হিন্দুরা বাংলাদেশে আসে, এইভাবে দরিদ্র হিন্দুরা, বাংলাদেশের মুসলমানরা তাদের আর যাই করুক, বাসা বাড়িতে কিন্তু চাকরি দিবে না। আমরা কিন্তু এই ভারত উপমহাদেশের এই যে ছুতমার্গ নিয়ে যেগুলা ভাবি, যে এগুলাকে সাম্প্রদায়িকতা বলা যায়, যে সাম্প্রদায়িক ঘৃণা, একজন আরেকজনকে কত ঘৃণা করে, সেই দিক থেকে কিন্তু মুসলমানরা এখন অনেক এগিয়ে গেছে। তারা কিন্তু ভারত থেকে যদি কোনো হিন্দু এইভাবে আসে, দরিদ্র হিন্দু, বেশিরভাগ মুসলমান, অন্তত বাস্তব অবস্থা চিন্তা করলে আমরা বুঝতে পারি যে বাসা বাড়িতে অন্তত চাকরি দেবে না, অন্য কোথাও চাকরি দিলেও দিতে পারে। যা হোক, বাস্তবতাটা হলো অত্যন্ত রূঢ়। সেটা হলো যে বাংলাদেশেরই মুসলমানেরা ভারতে গেছে জীবিকার সন্ধানে, জীবন ধারণের সন্ধানে। আর যাবে না কেন? আপনারা চিন্তা করেন না যে এই যে ছোট্ট একটা ভূমি আমাদের, সেখানে এতগুলো মানুষ, উপচে তো পড়বেই, এত মানুষ আমরা হতে দিয়েছি, যেই দেশে পৃথিবীতে আর কোথাও কিন্তু এইরকম ভূমি নাই। সিঙ্গাপুরের কথা বলতে পারেন, হংকং এর কথা বলতে পারেন, ছোট ছোট জায়গা, অনেক মানুষ, ঠিক আছে, কিন্তু এই যে একটা দেশ হিসাবে ব্যাপক, হ্যাঁ, যে একটা দেশের সমপরিমাণ জায়গায় বাংলাদেশে যে পরিমাণ মানুষ বসবাস করে, পৃথিবীর আর যে কোনো দেশ আপনি নেন, এমনকি ভারতও নেন, সেখানে দেখবেন যে জনসংখ্যার ঘনত্বে 4/1 3/1, অর্থাৎ বাংলাদেশের যেই জমি পৃথিবীর স্ট্যান্ডার্ডে ধরলে এখানে যদি 4 কোটি মানুষ হয়, সেটাও কিন্তু একটা ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে আপনাকে বিবেচনা করতে হবে। 4 কোটি মানুষ হলে, অর্থাৎ আমরা এখন ইউরোপের দেশগুলোকে ঘনবসতিপূর্ণ দেশ বলি, যেমন ইতালি, জার্মানি, ফ্রান্স, এগুলো মোটামুটি একটা ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে পরিচিত বিশ্বের মধ্যে।
কিন্তু সেই তুলনায় আপনার বাংলাদেশে, ইতালিতে জনসংখ্যা এখন কত, 6 কোটি না ধারণা করছি। ইতালি বাংলাদেশের 2.5 গুণ বড়। জাপানে একটু জনসংখ্যা বেশি, এখন তো কমে গেছে। জাপানও বা ইতালির সমান, বাংলাদেশের 2.5 গুণ। কিন্তু জাপানের জনসংখ্যা কত, 10 কোটি এখন হয়তো, আমি আন্দাজ করে বলছি, আমি আসলে এই লেকচার দেওয়ার আগে এটা দেখিনি। আপনি যদি জাপানের সাথেও তুলনা করেন, বাংলাদেশে কিন্তু ওই 4 কোটি মানুষই কিন্তু স্ট্যান্ডার্ড হয়, অর্থাৎ জাপানের যে জনসাধারণের ঘনত্ব, বাংলাদেশে 4 কোটি মানুষ হলে সেই ঘনত্ব হবে, প্লাস মাইনাস কিছু কম বেশ হতে পারে। এইরকম একটা দেশে আপনি যদি 18 কোটি 20 কোটি মানুষ আপনি তৈরি করেন, হ্যাঁ, সেখানে তো মানুষ যাবেই। এই বাস্তবতা আমরা মানতে চাই না। আমরা ওই বিভিন্ন যুক্তি দেখাই, যুক্তি দেখানো সহজ, কিন্তু যে দুর্ভাগারা দেশ ছাড়ে দারিদ্র্যের কারণে, অন্যের দেশে গিয়ে কাজ করে, নির্মাণ শ্রমিক হিসাবে, বাড়ি ঘরের, হ্যাঁ, জি চাকরের চাকরি করে, চিন্তা করেন ওই মানুষগুলোকে যখন আবার এই দেশে পাঠানো হয়, পাঠানোর জন্য যে পুশিন করা হয়, আমরা পুশ ব্যাক করার চেষ্টা করি, এই মানুষগুলো কতটা অসহায়, কতটা অভাগা। আমরা এই মানুষদের ভাগ্যটাকে ভালো করার জন্য কি কিছু করতে পারি? হ্যাঁ, করতে পারি। আমরা এদেরকে সব, হ্যাঁ, সরকারিভাবে ভারতকে যদি জেনুইনলি প্রস্তাব দেওয়া হয় যে দাও, আমরা নাগরিকত্ব চেক করি, সেটা যদি আসলে চাতুর্যের মাধ্যমে না হয় বাংলাদেশের তরফ থেকে, সেটা দুই পক্ষ যদি চেক করে, যদি দেখা গেল যে 20 লাখ মানুষ পেয়ে গেল, মুসলমান এবং বাংলাদেশি একসাথে 20 লাখ মানুষকে, বা 2-1 বছরের মধ্যেও 20 লাখ মানুষকে বাংলাদেশ নেওয়ার মতো অবস্থায় আছে? আমরা তো রোহিঙ্গাদের কথা জানি, এবং রোহিঙ্গাদের নিয়ে আমরা অনেক বড় সমস্যায় আছি। এই 20 লাখ মানুষ হয়তো ওদের কারো কারো বাড়ি ঘর আছে বলেও বোঝা যায়, কারণ ওরা সীমান্তে যেসব কথাবার্তা বলে, ইন্টারভিউ যেগুলো শুনি আমরা, তাদের বাড়ি ঘরও আছে। তারপরেও কিন্তু আমরা এদেরকে নেওয়ার জন্য প্রস্তুত না। তবে আমি মনে করি যে জেনুইনলি আমাদের নিয়ে নেওয়াই ভালো, যদি এগুলো বাংলাদেশের মানুষ হয়। ভারত এইভাবে পুশিং করবে, এটা তো আমাদের জন্য মর্যাদাকর না। কিন্তু গল্পটা কি এরকম হওয়ার কথা ছিল? গল্পটা তো ভিন্ন হইতে পারত। কি রকম? হ্যাঁ, ঠিক আছে, মুসলমান হিন্দু এই দুই শ্রেণীর জন্য 2টা দেশ তৈরি করেছে। এখানেও আমার কিন্তু খুব কথা আছে। আপনি 2 শ্রেণী, হিন্দু মুসলমান, যখন আপনি 2 ধর্মের মানুষের জন্য 2টা দেশ বানালেন, এবং আপনি দেখলেন যে প্রতিটা দেশে, অর্থাৎ 2টো দেশেই কিন্তু অন্য ধর্মের অনেক মানুষ রয়ে গেছে, এই মাইনরিটিদের কথা কি সবার আগে ভাবা উচিত ছিল না? মনে করেন যে বাংলাদেশ বা পাকিস্তানের মুসলমানদের, ভারতে যে মুসলমানরা রয়ে গেছে, তাদের কথা সবার আগে ভাবা উচিত ছিল না? ঠিক একইভাবে ভারতেরও পাকিস্তানের যে, বা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে যেসব হিন্দু রয়ে গেছে, তাদের কথা সবচেয়ে বেশি ভাবার কথা ছিল না? আপনার এই ভাবনাটা যদি আপনি বাস্তবে রূপান্তরিত করতে চান, তাহলে আপনাকে রাষ্ট্র করতে হবে ধর্মনিরপেক্ষ। অর্থাৎ আপনি একবার স্বাধীন হয়ে গেছেন, বিভক্ত হয়ে গেছেন, আপনি আর রাষ্ট্রকে হিন্দু মুসলমানের রাষ্ট্র হিসাবে দেখবেন না। জিন্নাহ সাহেব কিন্তু এটাই বলেছিলেন, যে পাকিস্তান করার পর উনি কিন্তু এইটাই করেছিলেন। কিন্তু জিন্নাহ সাহেব কি সেটা ধরে রাখতে পেরেছিলেন? জিন্নাহ সাহেব তো 1-1.5 বছর পরে মারাই গেলেন। পরবর্তীতে পাকিস্তান হয়ে গেল ইসলামিক রিপাবলিক, আর বাংলাদেশ স্বাধীন হয়ে বাংলাদেশ হয়ে গেল আরো অনেক বেশি সাম্প্রদায়িক। পাকিস্তানের চেয়ে অনেক বেশি সাম্প্রদায়িক কিন্তু বাংলাদেশ। এটা আপনারা আবার বুঝতে চেষ্টা করেন না। আপনারা ভাবেন যে পাকিস্তানে জঙ্গি আছে, বা পাকিস্তান, না, আসলে জিনিসটা ঠিক না। পাকিস্তান যারা শাসন করে তারা অসাম্প্রদায়িক, তারা ধর্মকে ব্যবহার করে, তারা কন্ট্রোল করে, তারা জানে কতটুকু ব্যবহার করতে হবে, কতটুকু কন্ট্রোল করতে হবে। কত জঙ্গি আমার এই বছর লাগবে, আমার এই বছর 10,000 জঙ্গি লাগবে, আমি 10,000 জঙ্গিকে মাঠে ছাড়বো, বাকিগুলাকে কিন্তু পিষে মেরে ফেলবো। এই হলো পাকিস্তানের নীতি। আমরা কি বাংলাদেশে সেই ধরনের অবস্থা করতে পেরেছি? পারি নাই। আমরা কি করলাম? বাংলাদেশে আপনার একের পর এক মৌলবাদীদের বাড়তে দিলাম। মৌলবাদীরা, মাহমুদুর রহমানের কথা ধরেন, বাংলাদেশের এক নম্বর জঙ্গি। আমি মনে করি যে ব্যক্তিগত স্যাক্রিফাইস মাহমুদুর রহমান এই জঙ্গিবাদের জন্য যা করেছে, আওয়ামী লীগ সরকারের সময় জেলে টেলে গিয়ে, তার তো স্যাক্রিফাইস অনেক বেশি একজন জঙ্গি হিসাবে। মাহমুদুর রহমান কি বলে যে ভারতে মুসলমানদের পিষে ফেলতেছে। এইটা কিন্তু বাংলাদেশের সব জঙ্গির একই কথা। বাংলাদেশের মূল জঙ্গিবাদের এইটা একটা আপনার এই জিনিসটা, যে ভারতে
মুসলমানদের পিষে ফেলতেছে। হ্যাঁ, কিছু ঘটনা ঘটে, আমরা দেখি যে জোর করে গরু খাওয়াচ্ছে, গরু যদি ফ্রিজে থাকে সেখানে আপনার কাউকে মেরে ফেলছে, এগুলো কিছু কিছু ঘটনা ঘটেছে। কিন্তু বাস্তবতা হলো যে ভারতে আপনার 1947 সালে যে পরিমাণ মুসলমান ছিল, অর্থাৎ দেশ ভাগের পর, সেটা আজকে কিন্তু তার 3-4 গুণ। ভারতে এখন মুসলমান সরকারি হিসাবেই দেখা যায় 22 কোটি, যদিও ভারতে সর্বশেষ আদমশুমারি হয়েছিল 2011 সালে। এটা কেউ কেউ 30 কোটি পর্যন্ত মনে করে। যেখানে 1947 সালে দেশটা ভাগ হয়ে যাওয়ার পরে ভারত পাকিস্তানে, ভারতে মুসলমান ছিল 8 কোটি। আমার এই সংখ্যা কিছু ভুল হতে পারে, বাট মোটা দাগে হিসাবগুলো ঠিক আছে। আপনি শতাংশ হিসাবেও যদি ধরেন, ভারতে মুসলমানের সংখ্যা ক্রমাগত বেড়েছে। কিন্তু আবার বড় বড় মুসলমানরা দেখেন বড় বড় পজিশনে গেছে, রাষ্ট্রপতি হয়েছে 2 জন। তারপরে আপনার এই যে বড় বড় নায়কগুলা, সিনেমা মুভি স্টার, শাহরুখ খান, আমির খান, তারপরে আরো তো একটা নাম মনে আসছে না, সালমান খান, কত খান। হ্যাঁ, এই ছেলেগুলা চিন্তা করেন তো, এদের যদি বাংলাদেশে বা পাকিস্তানে জন্ম হইতো, এরা কি হইতো? বড় জোর শাকিব খান বাংলাদেশের, তাই না? আমরা এই যে দেশ ভাগের পরে ভারতে মুসলমানদের কিন্তু আমরা অনেক উন্নতি দেখি। এই যে কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, সেখানে আমরা দেখেছি যে একটা মুসলমান মহিলা সেখানে তাদের সেনাবাহিনীর কিন্তু মুখপাত্র হিসাবে সে টেলিভিশনে সাংবাদিকদের ব্রিফ করছে। সেখানে মুসলমান রাষ্ট্রপতি হয়েছে। বিপরীতে পাকিস্তান কি করেছে, বাংলাদেশ কি করেছে? আমরা বাংলাদেশের হিসাবটাই যদি নিই, পাকিস্তানের হিসাবটা কিন্তু আরো করুন। বাংলাদেশে 1972 সালে কত হিন্দু ছিল, আজকে কত হিন্দু? 72 সালে 18-22%, বিভিন্ন জন বিভিন্ন হিসাব দেয়। হিন্দুরা একটু বেশি করে বলে, আমরা একটু কম করে বলি, বাট আমরা যদি 18% ধরে নেই 1972 সালের বাংলাদেশে মুসলমান, 18%, এর মধ্যে তো মুক্তিযুদ্ধের সময় তো অনেকে চলে গেছে, তারপরে আজকে সেটাকে আমরা 7% বলছি। তার মানে দেখেন এই সংখ্যাটা যে কমে গেল। ধরে নিলাম তর্কের খাতিরে ভারতে মুসলমানরা অত্যাচারিত হয়, আমি মাহমুদুর রহমানের কথাটাই ধরে নিলাম। যদি ভারতে মুসলমানরা অত্যাচারিত হয়, বা যে পরিমাণ অত্যাচারিত হয়, সেই পরিমাণ অত্যাচারিত হয়ে যদি 47 সাল থেকে 1926 সালে এসে ভারতে মুসলমান জনসংখ্যা 3 গুণ হয়ে যেতে পারে, তাহলে আমরা যদি বাংলাদেশে হিন্দুদের সেই পরিমাণ অত্যাচার করতাম, মানে তার চেয়ে বেশি অত্যাচার না করতাম, তাহলে আমাদের এখানে হিন্দুরা দ্বিগুণ হয়ে যাওয়ার কথা ছিল না? অর্থাৎ 18% যেটা ছিল সেটা 36% হয়ে যাওয়ার কথা ছিল না? সেটা কি হয়েছে? উল্টো দেখা যায় যে এরা সব দেশ ত্যাগ করে চলে গেছে। এবং একটা মানুষ কত কষ্টে, একটা পরিবার বা একটা সমাজ, একটা সোসাইটি, একটা ধর্মীয় সম্প্রদায় কত কষ্টে নিজ ভূমি ছাড়ে, এটা কিন্তু আবার মুসলমান জঙ্গিরা কোনোদিন বুঝতে পারবে না। এতটা নিষ্ঠুর একটা শ্রেণী এই জঙ্গিবাদ, জঙ্গি শ্রেণীটা। একদিক থেকে তো হিন্দুদের আমরা বিতাড়িত করেছি, আর অন্যদিকে সারাক্ষণ কিন্তু আমরা এই কি বলে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তান দখল করার জন্য আমরা কিন্তু প্রস্তুত হয়ে আছি। এবং আমরা মনে করি যে হিন্দুরা কাওয়ার্ডলি, ওরা ভয় পায় মুসলমানদেরকে। এই যে আত্মঘাতী জঙ্গি নাসির উদ্দিন দেখলাম যে কয়দিন আগে সীমান্তায় গিয়ে আপনার করছে, সে ডেমনস্ট্রেশন করতেছে যে সে ভারত দখল করবে, অর্থাৎ ভয় দেখাচ্ছে এই পুশিনের বিরুদ্ধে। কিন্তু এগুলা কি বাস্তবতা নির্ভর? আপনি এত ভারত ঘৃণা করবেন, ভারত হিন্দু ঘৃণা ছড়াবেন, ভারতকে ঘৃণা করবেন, তো ভারত যদি সেটার প্রতিক্রিয়া হিসাবে এই যে আপনার ভারতে বাংলাদেশি মুসলমানদের খুঁজে পাচ্ছে, এগুলোকে পুশিং করছে, এটাকে আপনি আপনার যে আচরণ বাংলাদেশের মানুষের, তার বিপরীতে আপনি এটাকে কিভাবে আপনি বিচার করবেন? ভারত কি ন্যায়সঙ্গত কাজ করছে নাকি অন্যায় কাজ করছে? আপনি সারাক্ষণ জঙ্গিবাদ করবেন, ভারত তো সেই অনুযায়ী কোনো প্রতিক্রিয়া দেখা নেই। এখন শুনছি যে ভারত নাকি সিরিয়াস, এদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বিষয়টা তো এরকম হওয়ার কথা ছিল না। ভাগ হয়ে গেছে, আর আমরা এই ঘৃণাটা জীবিত না রাখি, তাহলে কি হতো? দেখতেন যে দুই দেশের মানুষ অনেক চলাচল করছে, কারণ তো অনেকের আত্মীয় স্বজন অনেক আছে,
পাকিস্তানে তো মোটামুটি পাকিস্তান যারা গড়েছে এরা তো সব ভারত থেকে গেছে, পাকিস্তানের সব নেতা, জিন্না থেকে শুরু করে মোটামুটি সবগুলা, এই যে সর্বশেষ পারভেজ মোশাররফরাও কিন্তু আপনার দিল্লি থেকে যাওয়া মুসলমান। এইভাবে মানুষ আসা যাওয়া করত। মুসলমান জঙ্গিরা যদি এই পাকিস্তান আর বাংলাদেশ দুইটা রাষ্ট্রকে দখল করে না নিত, বা যেই পরিমাণ ঘৃণা মুসলমান জঙ্গিরা ছড়ায় সেই পরিমাণ ঘৃণা না ছড়াতো, হ্যাঁ আপনি বলতে পারেন বিজেপি পার্টি হিসাবে আমি অ্যাপ্রুভ করি না, কিন্তু বিজেপি তো ভারত গত 10-15 বছর শাসন করছে, 8-10 বছর, অনেক বছরই শাসন করছে। মাঝখানে কংগ্রেস ছিল, তার আগে অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, তারপরে নরেন্দ্র মোদী সাহেব প্রধানমন্ত্রী হলেন। এই যে আমরা যে তাদের 15-20 বছর বিজেপিকে ভারত শাসন করতে দেখেছি, তাদের কোনো কিছু আমি আসলে তারা যেভাবে কথাবার্তা বলেন সেগুলো আমি অনুমোদন করছি না, একেবারেই করি না, কারণ আমার রাজনীতিতে এই ধরনের কথাবার্তা নাই। কিন্তু এই বিজেপির শাসন আমলে তো আমরা দেখি না যে কোনো ভারতীয় মুসলমান বাংলাদেশে চলে এসে আপনার মায়ের ভয়ে অত্যাচারিত হয়ে পাকিস্তানে চলে গেছে, একটা উদাহরণও কিন্তু নাই। আমরা যদি আমাদের মৌলবাদীরা যদি বিজেপির পর্যায়েরও মৌলবাদী হতো, তাহলেও কিন্তু আমাদের মধ্যে এতটুকু সুসম্পর্ক থাকতে পারতো যে এই যে আজকে যে মুসলমানগুলাকে পুশিন করার কথা বলা হচ্ছে ভারতের তরফ থেকে, এগুলাকে ভারত কিন্তু পুশিন করতো না। যুক্তি কি তাই বলে না? শেখ হাসিনা সরকারের সময় তারা তো অনেক কষ্টে কিন্তু এদেরকে সহ্য করছে, পুশিন করে নাই, যদিও তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে এটা প্রচুর ডিমান্ড ছিল, আসাম টাসামে করে নাই। কারণ হলো যে শেখ হাসিনার সময়ে অন্তত ভারত এটুকু বুঝতো যে অফিসিয়ালি শেখ হাসিনা সরকার বা বাংলাদেশ সরকার এক ধরনের সাম্য, অর্থাৎ প্রতিটা ধর্মের মানুষের প্রতি, হিন্দু মুসলমানের প্রতি, সেটা তারা অন্তত কাগজে সংরক্ষণ করে। আমাদের যে বিএনপি কিংবা আর জামাত আছে, তারা তো সেটা করে না। তাহলে এই যে মানুষগুলা আজকে এতটা আপনার দুর্ভোগের শিকার হচ্ছে বা এদেরকে পুশিন করলে বাংলাদেশ তো আসলে ঠেকাতে পারবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা দেখাচ্ছে, এটা এখন অবশ্য বাংলাদেশ অনেক মুসলমান মনে করে যে এটা সম্ভব, নাসিরউদ্দিন পাটোয়ারিরা সীমানায় চলে গেলে ভারত ভয় পেয়ে পালিয়ে যাবে। সেরকম একটা ডেমনস্ট্রেশন হওয়া উচিত। আমরা দেখতে চাই ভারত পালিয়ে গেছে, তাহলে তো আমরা আবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে সমর্থন করা শুরু করব। বাস্তবতা তো তা না। আমি যে কথাটা বললাম, আপনারা যদি আমার কথা অযৌক্তিক কিছু পান, আপনারা আমাকে জানাবেন, কারণ কমেন্টগুলো আমরা পড়ি। আমি যেটা দেখি যে এই যে আজকে এতগুলা মানুষের জীবন আপনার এত বড় দুর্যোগ নেমে এসছে, যদি সত্যি সত্যি এদেরকে পুশিন করা হয়, কত বড় আশঙ্কা এরা জীবন কাটাচ্ছে। এই মানুষগুলার এই জীবনের জন্য কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের জঙ্গিরা দায়ী। আপনি মানুন বা না মানেন, এই যুক্তি, আমার এই যুক্তি আপনি খণ্ডাতে পারবেন না। জঙ্গি জিনিসটাই হলো অত্যন্ত নিষ্ঠুর একটা জিনিস। সে প্রথম কথা হলো যে সে তো সভ্যতা বিরোধী, সে নিজের দেশে দারিদ্র্য উৎপাদন করতে চায়। সে তো অন্য দেশের অন্য ধর্মের মানুষকে ঘৃণা করবে কি? সে তো নিজের ধর্মের যারা অসাম্প্রদায়িক মানুষ তাদেরকেই মেরে ফেলে। আমরা দেখছি না অধ্যাপক জাফর ইকবালকে পেছন থেকে কল্লা কাটতে গেছে এরা? কোনো জঙ্গিকে কি কেউ কল্লা কাটতে যায়? কোনো অসাম্প্রদায়িক মানুষ, সেকুলার মানুষ যায় তো না। আমাকে এইটার জন্য আপনারা গালিগালাজ করতে পারেন, আমার এইটাকে তত্ত্ব হিসাবেও বলতে পারেন। আমি যেটা দেখি সবকিছু বিশ্লেষণ করে, সেটা হলো বাংলাদেশের যত দুঃখ আছে তার জন্য 100% দায়ী হলো বাংলাদেশের মৌলবাদ। আমরা যে রাষ্ট্রটাকে মুক্তিযুদ্ধের চেতনায় একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারলাম না, সেটাই কিন্তু বাংলাদেশের সব দুঃখের কারণ। এবং সেটা এই যে পুশব্যাক সংক্রান্ত যে অসংখ্য মানুষের জীবনে আপনার এত আশঙ্কা, এত দুর্যোগ নেমে আসছে, অন্তত দুশ্চিন্তা হিসাবে তো নেমে এসছে। বাস্তবে কখন কি হবে, আর যেগুলোকে সীমানায় জড়ো করা হয়েছে তাদের জীবনে তো দুর্যোগ হিসাবে নেমে এসছে। এই দুর্যোগের জন্য কিন্তু সম্পূর্ণরূপে বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধীরা দায়ী। এরা যদি সমাজে না থাকতো, কোনোভাবেই আমরা কিন্তু এই ভারতের পক্ষ থেকে এই আচরণটা পেতাম না।